রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে কেমিস্ট্রির অ্যাডমিশন টেস্টের জন্য যে 2018-এ যে এক্সাম হয়েছিল সেখানে কোন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করেছিল সেটাই আমরা এখানে ডিসকাস করব। ওকে, সো দেখো প্রথম কোশ্চেন হচ্ছে কি জিজ্ঞাসা করেছিল না, দ্য অ্যাবসলিউট কনফিগারেশন ফর দ্য ফলোয়িং মলিকুল ইজ, অর্থাৎ এখানে তোমাকে চেক করতে হবে কোন দুটো সেন্টার হচ্ছে কাইরাল সেন্টার আছে এবং তার রেসপেক্টে এখানে তোমার হচ্ছে কি তার কনফিগারেশন হচ্ছে কি। সো তুমি দেখতেই পাচ্ছ COOH গ্রুপ অ্যাসিড গ্রুপ আছে, OH গ্রুপ আছে, Cl গ্রুপ। সো তুমি জানো যে যেহেতু অ্যাসিড গ্রুপ আছে তাহলে এটা তোমার হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী কি হয়ে যাবে, সব থেকে হচ্ছে প্রথম হয়ে যাবে। সো যখন আমি এটার হচ্ছে নাম্বারিং করব, সো এটা হচ্ছে 1, এই কার্বন হবে 2, এখানে হবে 3 আর এখানে হবে 4। সো নোমেনক্লেচার অনুযায়ী তুমি যখন নাম্বারিং করো জানো উপর মানে COOH গ্রুপকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হয়। সো এটা হবে 1 নম্বর কার্বন, এটা হবে 2 নম্বর কার্বন, পরেরটা 3 নম্বর অ্যান্ড পরেরটা 4 নম্বর। সেই অনুযায়ী আমরা IUPAC নোমেনক্লেচার করি, কিন্তু এখানে তোমাকে RS নোমেনক্লেচার বলেছে। এখানে দেখো প্রত্যেকটাতে 2 অ্যান্ড হচ্ছে 3, এইটা হচ্ছে দেয়া আছে, অর্থাৎ 2 নম্বর কার্বন কোনটা, এটা হচ্ছে তোমার হচ্ছে 2 নম্বর কার্বন, আর 3 নম্বর কার্বন কোনটা, এটা হচ্ছে তোমার হচ্ছে 3 নম্বর কার্বন। তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে তোমার হচ্ছে 3 নম্বর। এবার চলো নোমেনক্লেচার কী হবে হচ্ছে দেখি। তাহলে 2 নম্বর কার্বনের ক্ষেত্রে তুমি যদি নোমেনক্লেচার দেখো তাহলে তোমাকে CIP রুল এখানে তোমাকে ইউজ করতে হবে। তো CIP রুল অনুযায়ী তুমি দেখো এর কানেক্টিং অ্যাটম দেখো, এই সেন্টারের সাথে কানেক্টিং অ্যাটমে আছে অক্সিজেন, এইদিকে কানেক্টিং অ্যাটমে রয়েছে কার্বন, এইদিকে কানেক্টিং অ্যাটমে রয়েছে কার্বন। সো সুতরাং কাকে প্রথমে প্রায়োরিটি দেবো, অক্সিজেনকে, তাহলে এইটা হয়ে যাবে তোমার হচ্ছে 1। নেক্সট এইদিকেও দেখো কার্বন, এইদিকেও তোমার হচ্ছে কার্বন, আর এখানে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন তো 4 হয়ে গেল। তাহলে এদিকে কার্বনের পর দুটো অক্সিজেন, এইদিকে দেখো ক্লোরিন। সো আমরা কানেক্টিং অ্যাটমের অ্যাটমিক মাস দেখব। তাহলে কার্বনের সাথে ক্লোরিন, কার্বনের সাথে অক্সিজেন, কোনটার অ্যাটমিক মাস বেশি, ক্লোরিনের। সো তাহলে 2 কোনটা হবে, এইটা হয়ে যাবে 2 আর এইটা হবে তোমার হচ্ছে 3। সো CIP রুল অনুযায়ী তাহলে OH এখানে 1, এটা হয়ে গেল 2 নম্বর প্রায়োরিটি, এটা হয়ে গেল 3 নম্বর প্রায়োরিটি। তাহলে 1 2 2 2 3, তাহলে এটা কি হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। বাট 4 নম্বর গ্রুপ অর্থাৎ 4th গ্রুপ কিসে আছে, হরাইজেন্টালে আছে, তাহলে ক্লকওয়াইজ রোটেশন। আর 4 নম্বর গ্রুপ হরাইজেন্টাল, তাহলে কি হয়ে যায় ক্লকওয়াইজে 8টা S হয়ে যায়, তাহলে এইটা হবে S। তাহলে 2 কি হয়ে গেল 2S। ওকে, নেক্সট এবার 3 নম্বর চেক করো। তাহলে যদি তুমি 3 নম্বর চেক করো তাহলে 3 নম্বর অনুযায়ী দেখো এই কার্বনের রেসপেক্টে এটা হচ্ছে কানেক্টিং অ্যাটম ক্লোরিন, তাহলে এটা হবে তোমার হচ্ছে 1। নেক্সট এবার 2 নম্বরে দেখো এইদিকে কার্বন, এইদিকেও কার্বন, এবার কার্বনের সাথে অক্সিজেন আছে, তাহলে এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে। সো এটা হবে তোমার হচ্ছে 2 আর এটা হবে তোমার 3 আর এটা হবে 4। তাহলে 1 2 2 2 3, তাহলে এটা কি ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে। আর 4 নম্বর অর্থাৎ 4th গ্রুপ রয়েছে তোমার হচ্ছে হরাইজেন্টালে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হরাইজেন্টালে 4, তার মানে কি হবে এসটা আর হয়ে যাবে, তাহলে 3R। তাহলে আনসার কি হয়ে গেল 2S 3R। তাহলে 2S 3R অপশান এতেই দেওয়া আছে। সো অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনের জন্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড উইল রিলিজ CH4 গ্যাস ডিউরিং দ্য অ্যাডিশনস অফ CH3 MgI। সো আবার গ্রিগনার্ডের কোশ্চেন্স এবং ইজি কোশ্চেন দেওয়া আছে। দেখো CH3 MgI, আমরা তো জানি CH3 এখানে অ্যাজ এ নিউক্লিওফাইলের মতো কাজ করবে। সো এটা কি করবে H+কে নেবে, তাই তো। তাহলে এটা যদি H+ পাই তাহলেই আমরা জানি যে এখান থেকে CH4 হচ্ছে তৈরি হবে। সো যেমন ধরো যদি জলেতে এইটা আমরা দিয়ে দিই বা তোমার অ্যালকোহলে দিই, তো সেক্ষেত্রে আমরা জানি যে H+ ওখান থেকে ক্যাপচার করে এইটা হচ্ছে CH4 হয়ে যায়। তাহলে এখানে তোমাকে দেখতে হবে কার কাছে এই H+ আছে। সো তুমি যদি অপশান এ দেখো, অপশান এতে তো তুমি জানো এখানে তোমার তো ট্রিপল বন্ড, তাহলে ট্রিপল বন্ড হওয়ার জন্য এই কার্বন তোমার হচ্ছে sp হাইব্রিডাইজেশনের জন্য এখানে যে হাইড্রোজেন রয়েছে এইটা তোমার কি হাইড্রোজেন হয়, অ্যাসিডিক হাইড্রোজেন। সো আমরা যখন সেই কনভার্সন করেছিলাম সেই মনে করে দেখো যে তোমার এখানে যখন তুমি বেস দাও NH2, তখন দেখো এই NH2 মাইনাস এটা কি করে এই হাইড্রোজেনকে ক্যাপচার করে এখানে নেগেটিভ চার্জ করে, অর্থাৎ এখান থেকে যে এইচটা রয়েছে সেইটা অ্যাসিডিক হাইড্রোজেন, অর্থাৎ এখান থেকে তাহলে কি তৈরি হয়
না সি ট্রিপল বন্ড সি মাইনাস প্লাস হচ্ছে এইচ প্লাস, অর্থাৎ এখানে নিউক্লিওফাইল এই যে CH3 মাইনাস সে কি করবে এই হাইড্রোজেনটাকে নিয়ে অ্যাজ এ CH4 হচ্ছে তোমার তৈরি করবে। তাহলে অপশান এ হয়ে যাবে আমার কি এখানে কারেক্ট আনসার। দেখো এখানে কোনো রকম অ্যাসিডিক হাইড্রোজেন নেই, অর্থাৎ এখানে ট্রিপল বন্ডের এই যে কার্বন এখানে তো কার্বন, তাহলে এখানে কোনো হাইড্রোজেন নেই। এর ক্ষেত্রেও দেখো ইথার দেওয়া আছে, এখানেও সাইক্লিক ইথার, অর্থাৎ অপশান এই হয়ে যাবে আমার কারেক্ট আনসার। ওকে, নেক্সট এবার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে বলা আছে IUPAC নেম অফ দ্য কম্পাউন্ড শোন বিলো। তাহলে এখানে তোমাকে কি দেওয়া আছে, দেখো এখানে একটা সাইক্লিক সিস্টেম দেওয়া আছে, এর রেসপেক্টে দুটো গ্রুপ দেওয়া আছে, একটা ক্লোরিন আর একটা তোমার হচ্ছে ব্রোমিন আর একটা ডবল বন্ড। সো ডবল বন্ড তুমি জানো যে নাম্বারিং ডবল বন্ড থেকে স্টার্ট হবে এবং নাম্বারিং এমনভাবে করব যেমন তোমার হচ্ছে সাবস্টিটিউশন হচ্ছে প্রথমে আসে। তাহলে এবার কোন সাবস্টিটিউশনকে প্রথমে তুমি প্রায়োরিটি নিতে চাও, ক্লোরিনকে না ব্রোমিনকে? সো যেহেতু দুটোই তোমার হচ্ছে হ্যালোজেন গ্রুপ, তাহলে দুটোই হ্যালোজেন গ্রুপ হয়ে যাওয়ার জন্য কি না এখানে তোমার হচ্ছে নেমের আলফাবেট অর্ডার অনুযায়ী দেখতে হয়। তাহলে এখানে ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি জানি সি, আর ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে বি। ওকে, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে সি আছে এবং ব্রোমিনের ক্ষেত্রে বি আছে, এবং তাহলে তুমি দেখো ক্লোরো আর হচ্ছে এখানে তোমার হচ্ছে ব্রোমো। এবার তাহলে এখানে বিকে তোমাকে প্রথমে করতে হবে, কিন্তু তুমি যদি বিকে প্রথমে দিতে চাও তাহলে দেখো এখানে তোমার হচ্ছে কি হচ্ছে সেই নাম্বারিং শুরু করতে হবে 1 2, কারণ তো আমার তো এখানে ডবল বন্ড রয়েছে। তুমি তো জানো যে প্রথমে ডবল বন্ডকে আমি প্রায়োরিটি হিসাবে নাম্বারিং করব, তারপরে আমি হ্যালোজেনকে দেব। তাহলে এবার আমি যদি ডবল বন্ডের নোমেনক্লেচার শুরু করি, এই নাম্বারিং শুরু করি, তাহলে আইদার এখানে 1 2 দিতে হবে অথবা এখানে 1 2 দিতে হবে, অর্থাৎ ক্লোরিন আইদার 2তে আসবে অথবা ক্লোরিন আইদার 1-এ আসবে। তাহলে যেহেতু এটা সাবস্টিটিউশন, সো সুতরাং এটাকে আমরা কিসের মধ্যে কনসিডার করব? অবভিয়াসলি 1-এই কনসিডার করব। তাহলে যেহেতু ডবল বন্ডকে আগে প্রায়োরিটি দিতে হবে, তো তাহলে নাম্বারিং শুরু হবে এখান থেকে 1 2 3 4 5 6, অর্থাৎ তাহলে কি হয়ে গেল তোমার না এর ক্ষেত্রে তাহলে 1 ক্লোরো আর 3, তাহলে 3 ব্রোমো, তাহলে 1 2 3, হ্যাঁ 3 ব্রোমো 1 ক্লোরো। তাহলে দেখো 3 ব্রোমো 1 ক্লোরো কোথায় আছে, 3 ব্রোমো 1 ক্লোরো। তারপরে দেখো সাইক্লো হেক্স 1 ইন। তাহলে অপশান এতে দেখো এখানে তোমার হচ্ছে দেওয়া আছে, তাহলে অপশান এ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে দ্য রিয়েকশনস অফ RCONH2 অর্থাৎ অ্যাসিড অ্যামাইড মিক্স উইথ Br2KOH। তাহলে Br2KOH মানে এটা কোন রিয়েকশনের কথা বলা হচ্ছে না হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশনস। আমরা জানি যে এইটা তোমার হচ্ছে হফম্যান ব্রোমোমাইড ডিগ্রেডেশনস রিয়েকশনের কথা হচ্ছে বলা হচ্ছে, যেখানে কি হয় না এই যে তোমার প্রোডাক্ট দেওয়াই আছে RC ডবল বন্ড ও NH2টা কি তৈরি করে, RNH2 তৈরি করে। ওকে, সো RNH2 এ যে দেখো মেন প্রোডাক্ট দেওয়াই আছে। তোমার কোশ্চেন হচ্ছে ইন্টারমিডিয়েট এই চারটের মধ্যে কোন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে এই রিয়েকশন তোমার হচ্ছে হবে। ওকে, সো চলো দেখি। দেখো তুমি যদি এর মেকানিজম দেখো, তুমি যদি এই রিয়েকশানের মেকানিজম দেখো, তাহলে তুমি কি দেখবে না দেখো তোমাকে প্রথমে দেয়া আছে RC ডবল বন্ড ও NH আর হচ্ছে H। এবার কি দেয়া আছে KOH অর্থাৎ বেস দেয়া আছে। তাহলে বেস OH মাইনাস এসে কী করলো, একটা হাইড্রোজেনকে ক্যাপচার করলো, এখানে N মাইনাস করলো। তাহলে এখান থেকে কি হয় RC ডবল বন্ড ও NH আর এখানে হচ্ছে একটা মাইনাস, যেটার কি আছে রেজোনেন্স স্টেবিলিটি তোমার হচ্ছে রয়েছে। এবার তুমি যখন এখানে Br2 অ্যাড করছো, তার মানে এখানে কি না Br আর হচ্ছে Br এই মাইনাস এসে একটা ব্রোমিনকে তোমার নিয়ে এটাকে Br মাইনাস করে দিল। তাহলে এখান থেকে ফার্স্ট কি তৈরি হয়ে গেল C ডবল বন্ড ও NBr আর এটা হচ্ছে তোমার হচ্ছে H, যেটাকে আমি হচ্ছে কি বলতে পারি না ব্রোমোমাইড হচ্ছে বলতে পারি। এটাকে আমি কি বলতে পারি ব্রোমোমাইড। তাহলে এটা হয়ে গেল আমার একটা ইন্টারমিডিয়েট। তাহলে দেখো তো এখানে ব্রোমোমাইড অপশান কিসে দেওয়া আছে
অপশান এতে তোমার হচ্ছে ব্রোমোমাইড দেখো দেওয়া আছে, তাহলে অপশান এটা হলো ফার্স্ট ইন্টারমিডিয়েট। নেক্সট এবার আবার তো তোমার হচ্ছে NaKOH রয়েছে, তাহলে আবার OH মাইনাস এসে কী করবে, এই হাইড্রোজেনকে ক্যাপচার করলো, তাহলে এখান থেকে কি হয়ে গেল RC ডবল বন্ড ও NBr, আর এখানে হচ্ছে নেগেটিভ চার্জ, যেটার আবার হচ্ছে স্টেবিলিটি রয়েছে রেজোনেন্সের থ্রু দিয়ে, আবার এটা ব্রোমিনের সাথে ব্যাকবন্ডিং ভ্যাকেন্ট ডি এর সাথে ব্যাকবন্ডিংও করতে পারে। তাহলে তোমার এবার এটা কি হবে, এখানে মাইনাস আসলো, এইটা ও হয়ে গেল, তাহলে এখান থেকে যেটা রেজোনেন্স হয়ে গেল কি RC ও মাইনাস, আর এখানে হচ্ছে N ডবল বন্ড মানে C ডবল বন্ড N আর হচ্ছে Br। এবার দেখো এটা যখন ব্যাক করবে তখন এখানে কি হবে না, এরই গ্রুপ এসে এখানে নিউক্লিওফাইল নাইট্রোজেনে অ্যাটাক করে ব্রোমিনকে অ্যাজ এ লিভিং গ্রুপ হিসাবে বের করে দেবে। তাহলে এখান থেকে তোমার হচ্ছে কি তৈরি হয়ে গেল দেখো, আর N এসে নাইট্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে ডবল বন্ড N ডবল বন্ড C ডবল বন্ড O। তাহলে দেখো তো এইটাকে কি বলা হয়, আইসোসায়ানেট, অর্থাৎ এটাকেই তোমার হচ্ছে অ্যালকাইল আইসোসায়ানেট তোমার হচ্ছে বলা হয়। এই যে অ্যালকাইল আইসোসায়ানেট এইটা হচ্ছে সেকেন্ড ইন্টারমিডিয়েট, তাহলে দেখো অপশান বিতেই দেওয়া আছে, দেখো অ্যালকাইল আইসোসায়ানেট হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ড ইন্টারমিডিয়েট। তারপরে তোমার হচ্ছে কি হয় না, তারপরে তোমার হচ্ছে ওয়াটার মলিকুল তোমার হচ্ছে এই যে KOH দিয়েছে ওর মধ্যে ওয়াটার মলিকুল এসে এখানে অক্সিজেনে এই কার্বনে অ্যাটাক করে এইটাকে NH করে দেয়। তাহলে এখানে এখানে এইটা সিঙ্গেল বন্ড, সরি এইটা হচ্ছে RN, ওকে, তাহলে এটাকে সিঙ্গেল বন্ড করে দেয়, তাহলে ফাইনালি কি হয়ে গেল RNC ডবল বন্ড OH, আর এর হাইড্রোজেনটা এখানে যেই মাইনাসটা করেছে সেই মাইনাসটা এই হাইড্রোজেন নিয়ে আর তোমার হচ্ছে NH হয়ে গেল। তারপরে ফাইনালি তোমার হচ্ছে কি হবে না, যেহেতু এখানে বেস আছে তাহলে KOH আছে, তাহলে KOH কি করবে না, KOH হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিড থেকে যে হাইড্রোজেনটা নিয়ে নেবে, তাহলে এখান থেকে কি হয়ে গেল CO মাইনাস হয়ে গেল। তারপরে এখানে তোমার হচ্ছে এখানে ব্যাক করলো CO2 গ্যাস হিসাবে বেরিয়ে যাবে, আর এখানে NH মাইনাস, তাহলে এখান থেকে হয়ে গেল RNH মাইনাস, এটা আবার হাইড্রোজেন ক্যাপচার করে RNH2 তৈরি করলো। তাহলে এটাই হচ্ছে কমপ্লিট মেকানিজম, কার জন্য এই হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশনের এটা কমপ্লিট মেকানিজম। তাহলে দেখো এখানে ইন্টারমিডিয়েট, এইটা তোমার হচ্ছে ব্রোমোমাইড এই ইন্টারমিডিয়েট, আর দেখো এখানে অ্যালকাইল আইসোসায়ানেট এটা তোমার হচ্ছে সেকেন্ড ইন্টারমিডিয়েট, যেটা অপশান এ আর হচ্ছে অপশান বিতে দেওয়া আছে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4 এর অপশান এ। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলে দেওয়া আছে প্রেডিক্ট দ্য প্রোডাক্ট ইন দ্য ফলোয়িং রিয়েকশনস। তাহলে তোমাকে এখানে একটা রিয়েকশনস দেওয়া আছে যেখানে NaNO2 অ্যান্ড ডাইলিউট HCl আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এই রিয়েজেন্ট আমরা সবাই চিনি যে এই রিয়েজেন্ট দ্বারা আমরা হচ্ছে কি করি না, অ্যানিলিনকে হচ্ছে ডায়াজিনিয়াম সল্ট প্রিপারেশনের হচ্ছে রিয়েজেন্ট, সেখানে কিন্তু অ্যানিলিন থাকতে হতো। এখানে তুমি কি দেখতে পাচ্ছ, সেকেন্ডারি তোমার হচ্ছে অ্যামিন এখানে রয়েছে, অর্থাৎ মিথাইল গ্রুপ এর সাথে যুক্ত করে দেওয়া আছে হাইড্রোজেনের বদলে। তার মানে এর আমার হচ্ছে মেকানিজম জানতে হবে, তবে আমি এখানে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে করতে পারবো। দেখো NaNH2HCl এটা থেকে কি তৈরি হয় তুমি জানো, এই দুটোকে যখন মেশাবো এখান থেকে তৈরি হবে HNO2। এবার HNO2 দেখতে কেমন না, HNO2 দেখতে দেখো NOH আর এইদিকে ডবল বন্ড O। তাহলে HCl এর প্রেজেন্সে যখন এখানে H প্লাস রয়েছে তখন এখান থেকে কি হয় OH প্লাস নাই, তাহলে H প্লাস নিয়ে অক্সিজেনের লোন পেয়ার এখানে আসে, আর এইটা OH প্লাস নিয়ে তো OH2 প্লাস হয়ে যাবে। তারপরে এই বন্ডটাকে তোমার হচ্ছে ব্রেক করে দিয়ে তোমার হচ্ছে কি করবে, জল হিসাবে বের করে দেবে। তাহলে N ট্রিপল বন্ড O প্লাস হচ্ছে এই ধরনের কম্পাউন্ড হচ্ছে তোমার হচ্ছে তৈরি করবে। এবার যেটা তোমার হচ্ছে এখানে প্রাইমারি অ্যামিন ছিল, ওর যে নাইট্রোজেনের যে লোন পেয়ার সে এসে তোমার হচ্ছে এখানে কি করতো, অ্যাটাক করতো, আর এইটাকে ও করতো প্রথমে। তাহলে এর ক্ষেত্রে তোমার হচ্ছে সেকেন্ড মানে এর ক্ষেত্রে যেইটা হচ্ছে তোমার হচ্ছে
CH3 আর এটা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে ডবল বন্ড ও হয়ে গেল। আর এখানে তো হাইড্রোজেনটা আছে, এখানে প্রথমে প্লাস হতো, তারপরে এই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে নাইট্রোজেনটাকে কি করলো, নিউট্রাল করলো। তাহলে এটা তোমার হচ্ছে ফার্স্ট স্টেপে তৈরি হতো। এবার যদি এখানে হাইড্রোজেন থাকতো, তখন আমরা জানি যে এখান থেকে আবার নাইট্রোজেনের উপর এটা তোমার হচ্ছে শিফট হতো, তারপরে এখানে তোমার হচ্ছে ও মাইনাস করতো, তাই তো। কিন্তু এখানে দেখো তোমার হচ্ছে কি দেয়া আছে না, এখানে হচ্ছে CH3 দেয়া আছে, এখানে দেখো CH3 দেয়া আছে। যেহেতু এখানে CH3 দেয়া আছে, তাহলে আর হাইড্রোজেন নেই, তার মানে এখানে এর পরের স্টেপ আর হতে পারবে না, তাহলে এটাই এখানে লাস্ট স্টেপ। তার মানে এটাই আমার এখানে কি হয়ে যাবে, ফাইনাল প্রোডাক্ট। আর এটাকে কি বলা হয়, এন, দেখো এন এর সাথে কি আছে, এন ডবল বন্ড ও, অর্থাৎ এইটাকে বলা হয় নাইট্রোসো। তাহলে এন নাইট্রোসো এন মিথাইল অ্যানিলিন, তাহলে এন নাইট্রোসো এন মিথাইল অ্যানিলিন, এটাই আমার হয়ে গেল কি এখানে মেজর প্রোডাক্ট, অর্থাৎ এটাই আমার হয়ে গেল ফাইনাল প্রোডাক্ট। তাহলে এর ক্ষেত্রে দেখো কোন অপশানে দেয়া আছে, অপশান হচ্ছে এতেই তোমার হচ্ছে এর আনসার হচ্ছে দেয়া আছে, তাহলে অপশান এ হয়ে যাবে এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলা আছে প্রেডিক্ট দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং রিয়াকশানস, অর্থাৎ HgOAc তার হচ্ছে হোল টু। সো দেখতেই পাচ্ছি এইটা তোমার হচ্ছে অক্সিমার্কিউরেশন অ্যান্ড ডিমার্কিউরেশন হচ্ছে দেয়া আছে। তাহলে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিয়াকশানস আমরা কি জানি, সিম্পল একদম ওয়াটার মলিকুলকে অ্যাডিশন করি অ্যাজ এ H+ আর হচ্ছে OH- দিয়ে তোমার হচ্ছে কোন ল অনুযায়ী, মানে তোমার হচ্ছে মার্কনিকভ, মানে যেটা ল অনুযায়ী যেইখানে তোমার হওয়ার কথা ব্রোমিন আর হাইড্রোজেন, এখানে কার্বোক্যাটাইন দেখবো না, সিম্পল হচ্ছে মার্কনিকভ প্রোডাক্ট অনুযায়ী যেমন হওয়ার কথা সেই অনুযায়ী জলের অ্যাডিশন হয়। তাহলে এর ক্ষেত্রে প্রথম স্টেপে কি হয় না, প্রথম স্টেপে এই যে HgOAc, এখানে OAc আর হচ্ছে OAc, এখান থেকে একটা হচ্ছে সাইক্লিক ফরমেশন হয়, অর্থাৎ এখানে পাই বন্ড গিয়ে Hg-কে অ্যাটাক করে, এখান থেকে OAc-কে বের করে দেয়। তাহলে এখান থেকে তোমার হচ্ছে কি হবে, একটা দেখো সাইকেল হচ্ছে এখানে তোমার হচ্ছে ফর্ম হবে। তাহলে এখান থেকে তোমার তৈরি হবে HgOAc, ওকে, এইটা সাইকেল ফরমেশন হবে। দেন এরপরে তোমার হচ্ছে H2O মলিকুল এসে কি করবে, এই দিক থেকে তোমার হচ্ছে অ্যাটাক করে এটাকে HgOAc হচ্ছে তৈরি করবে। তাহলে এখানে তোমার হচ্ছে এইখানে তোমার হচ্ছে OH গ্রুপ হয়ে যাবে, আর এইখানে HgOAc হচ্ছে থাকবে। তারপরে দেখো NaBH4 দেওয়া আছে, রিডাকশান করা আছে, তাহলে এখান থেকে ফাইনালি NaBH4, অর্থাৎ এখান থেকে তো H-, তাহলে এ এসে এখানে অ্যাটাক করে এইটাকে বের করে দেবে। তাহলে এখান থেকে আমি ফাইনালি কি বলতে পারবো, OH, এটা আমার হচ্ছে ফাইনাল প্রোডাক্ট তোমার হচ্ছে হয়ে যাবে। ওকে, সো সিম্পল একদম। তুমি দেখো এখানে তোমার হচ্ছে ডবল বন্ড আছে, তাহলে এই জায়গাতে মার্কনিকভ অনুযায়ী এই জায়গাতে তো তোমার ব্রোমিন অ্যাড হতো, মানে তারপরে যদিও রেজোনেন্স হতো কার্বোক্যাটায়নের, কিন্তু এখানে তো সাইক্লিক ট্রানজিশনের জন্য এখানে কোনো রেজোনেন্স হবে না। তাহলে মার্কনিকভ অনুযায়ী আমরা জানি এই পজিশনে ব্রোমিন অ্যাড হতো, তাহলে তুমি করো এখানটাই হচ্ছে ওয়াটারের হচ্ছে OH, আর এই পজিশনে হচ্ছে হাইড্রোজেন, এটাই হচ্ছে আমার হচ্ছে মেজর প্রোডাক্ট। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে এখানে তোমার হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলা আছে দ্য কারেক্ট অর্ডার অফ SN1 রিঅ্যাক্টিভিটি ফর দ্য ফলোয়িং ব্রোমোমাইড। তাহলে তোমার এখানে যে ব্রোমাইড দেয়া আছে তার রেসপেক্টে তোমাকে SN1-এর রিঅ্যাক্টিভিটি, অর্থাৎ যে কার্বোক্যাটায়ন, ব্রোমিনটা বেরিয়ে গিয়ে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটার তোমার হচ্ছে স্টেবিলিটি হচ্ছে দেখতে হবে। তাহলে দেখো এখান থেকে ব্রোমিন বেরিয়ে গেলে এখানে তোমার কার্বোক্যাটায়ন, এখান থেকে ব্রোমিন বেরিয়ে গেলে এখানে কার্বোক্যাটায়ন, এখান থেকে ব্রোমিন বেরিয়ে গেলে এখানে কার্বোক্যাটায়ন। তুমি একমাত্র দেখতে পাচ্ছ এই কার্বনে রেজোনেটিং স্টেবিলিটি রয়েছে। সো সুতরাং সব থেকে SN1-এ কে পার্টিসিপেট আগে করবে, এখানে বি। নেক্সট তুমি অপশান সিতে যদি দেখো এই কার্বনে তোমার 2 ডিগ্রি, অর্থাৎ 2 ডিগ্রি হওয়ার জন্য এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে বেশি রয়েছে, আর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রির থেকে মোর স্টেবল। সো আলফা হাইড্রোজেন এখানে বেশি আছে, তাহলে বি এর পর হবে সি এর পর হবে এ, তাহলে BCA, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, নেক্সট এরপরে
যেটা তোমার হচ্ছে দেয়া আছে হোয়াট ইজ দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিয়েকশন, অর্থাৎ ট্রিপল বন্ডে তোমার ক্লোরিন অ্যাডিশন দেয়া আছে। তাহলে ট্রিপল বন্ডে ক্লোরিন অ্যাডিশন কার থ্রু দিয়ে হয়? সাইক্লিক ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে হয়। তাহলে এখানে দেখো ক্লোরিন ক্লোরিন, তাহলে এখান থেকে পাই ইলেকট্রন এই ক্লোরিনকে দিল, এখানে তোমার হচ্ছে সিএল বেরিয়ে গেল। তাহলে এখান থেকে ফাইনালি কি তৈরি হলো? সি, আর এখানে তোমার হচ্ছে সিএল, এখানে সি, তাহলে এখানে ডবল বন্ড থাকবে আর ক্লোরিনের উপর হচ্ছে পজিটিভ চার্জ হবে, আর এখানে দেখো CH2 CH3, এই যে তোমার এই জায়গাতে CH2 রয়েছে CH3, তাহলে CH2 CH3। এবার দেখো বাকি এরপরে তো Cl মাইনাস, দুটোই ক্লোরিন, তুমি এই দিক থেকে অ্যাটাক করো এই দিক থেকে, দুটোই সেম, কিন্তু এটা SN2 এর অপোজিট মানে তৈরি হবে, অপোজিটে তৈরি হবে। সো এদিক থেকে এসে ক্লোরিন কার্বনে অ্যাটাক করলো আর কার্বনকে এখান থেকে হচ্ছে এই কার্বন আর ক্লোরিন বন্ড এখান থেকে ভেঙে গেল। তাহলে ফাইনাল প্রোডাক্ট আমি হচ্ছে কি পাবো? দেখো ফাইনাল প্রোডাক্ট পাবো CH3 C ডবল বন্ড এই দিকে Cl, আর এর ক্ষেত্রে Cl কোন দিকে? উপরে, অর্থাৎ ট্রান্স প্রোডাক্ট, আর এটা C2H5। তাহলে দেখো এর ক্ষেত্রে কি প্রোডাক্ট পাচ্ছি? ট্রান্স প্রোডাক্ট পাচ্ছি। তাহলে ট্রান্স প্রোডাক্ট হবে তোমার হচ্ছে, অর্থাৎ এখানে তোমার অ্যাকচুয়াল অ্যান্টি অ্যাটাক্ট হয়, সেই জন্য ট্রান্স প্রোডাক্ট আমরা এখানে পাই। সো অপশান বি হয়ে যাবে আমার এর ক্ষেত্রে হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ বলা আছে অক্সিডিমেট্রিক অ্যান্ড অ্যাসিডিমেট্রিক ইকুইভ্যালেন্ট ওয়েট, অর্থাৎ একবার রেডক্স টাইটেশনের ইকুইভ্যালেন্ট ওয়েট আর অ্যাসিড বেস টাইটেশনের তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। সো অক্সিডোমেট্রিকের ক্ষেত্রে তুমি দেখো তোমাকে কি দেওয়া আছে? KHIO3 তার হচ্ছে হোল 2, IO3 হোল 2-র ক্ষেত্রে তুমি জানো এখানে তাহলে IO3 তোমার হচ্ছে কি হচ্ছে? মাইনাস হচ্ছে। তাহলে তোমার এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হচ্ছে কত রয়েছে? না 3 দুগুণে 6, অর্থাৎ এখানে তোমার হচ্ছে আয়োডিন হচ্ছে +5-এ, তাহলে আয়োডিন হচ্ছে +5-এ রয়েছে এর ক্ষেত্রে। তাহলে এখান থেকে ও অক্সিডোমেট্রিক টাইটেশনে হচ্ছে কি তৈরি করে? না এখান থেকে I মাইনাস, অর্থাৎ এখান থেকে হচ্ছে পটাশিয়ামের সাথে KI তৈরি করে, যেখানে তোমার হচ্ছে আয়োডিন কিসে রয়েছে? -1-এ। তাহলে +5 থেকে -1, তাহলে কত চেঞ্জ হচ্ছে? 6 চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 6 ইলেকট্রন চেঞ্জ। কিন্তু এন ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা তো কনসিডার করি মলিকুল, মানে এই মলিকুলকে দেখছো, তাহলে এখানে তো দুটো আয়োডিন আছে, তাহলে এটা ইন্টু কী হবে? 2 হয়ে যাবে। তাহলে এটা যদি 2 হয়ে যায় তাহলে টোটাল ইলেকট্রন চেঞ্জ কত হয়ে গেল? 12। তাহলে এন ফ্যাক্টর অর্থাৎ ইলেকট্রনের চেঞ্জ সেইটা হয়ে গেল 12। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কী হয়ে যাবে? না দেখো মলিকুলার মাস দেওয়াই আছে 389.91 বাই হচ্ছে তোমার হচ্ছে 12। তাহলে এটা যদি আমরা ভাগ করি কত আসছে? ওই 32.49 হচ্ছে আসছে। ওকে, আর নেক্সট হচ্ছে অ্যাসিডোমেট্রিক ইকুইভ্যালেন্ট। দেখো অ্যাসিডোমেট্রিক ইকুইভ্যালেন্ট মানে তোমার হচ্ছে কি? এর হচ্ছে অ্যাসিড হিসাবে, এটা বেসের সাথে আমি এর হচ্ছে টাইটেশন করব, এটা অ্যাসিড হিসাবে ব্যবহৃত হবে। তাহলে এখানে দেখো KH আছে, তো তুমি তো দেখতেই পাচ্ছ এখানে IO3 তার হচ্ছে হোল 2 রয়েছে, তাহলে IO3 এটা তো মাইনাস হয়, IO3 তো মাইনাস হয়, তাহলে হোল 2 মানে 2 মাইনাস, মানে দুটো IO3 মাইনাস দেওয়া আছে এখানে। তাহলে এটাকে স্যাটিসফাই কে করছে? একটা হচ্ছে K প্লাস আর একটা হচ্ছে H প্লাস। তাহলে এই মলিকুলের মধ্যে কটা H প্লাস রয়েছে? একটাই H প্লাস রয়েছে, H প্লাস। তাহলে এন ফ্যাক্টর এখানে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, রিপ্লেসেবল হাইড্রোজেন 1। তাহলে এর ক্ষেত্রে তোমার 1 হচ্ছে এন ফ্যাক্টর, তাহলে তোমার ইকুইভ্যালেন্ট ওয়েট কি? এটা বাই 1, তাহলে 389.91। তাহলে অপশান এ হয়ে যাবে তোমার হচ্ছে এখানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ বলা আছে SbF5 ডিজলভ রেডিলি ইন অ্যানহাইড্রাস HF প্রডিউস দ্য সলিউশন A অ্যান্ড হিট দ্য সলিউশন A dissolve copper forming a clear solution. Which of the following contain B and C and here A B C respectively? তাহলে তোমাকে কি বলা আছে? তোমাকে SbF5 এর সাথে HF এর রিঅ্যাকশনস করে A তৈরি করা আছে, আর এইখানে তোমার হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। দেন বলা আছে সলিউশন A যদি ডিজলভ করি কপারে তাহলে একটা ক্লিয়ার সলিউশন তৈরি করবে, যেটা মধ্যে তোমার হচ্ছে B আর C তৈরি করবে।
তোমাকে বলেছে এবিসি কি হবে। ওকে, তাহলে রিয়েকশানস কি দিয়েছে, এস বি এফ ফাইভের সাথে এইচ এফ এর রিয়েকশান দিয়েছে। তাহলে এইচ এফ মানে কি এইচ প্লাস আর এফ মাইনাস, আর এস বি এফ ফাইভে এস বির অ্যান্টিমনির ভ্যাকেন্ট ডি রয়েছে। সো সুতরাং এ তোমার হচ্ছে কি করবে, লুইস অ্যাসিড হিসাবে কাজ করবে, এফ মাইনাসকে নিয়ে নেবে। তাহলে এখান থেকে প্রথমে কি করলো, এখানে এইচ প্লাস তৈরি করলো, আর তার সাথে কি হবে এস বি, আর তোমার হচ্ছে এফ ফাইভ, আর এই মাইনাসটা একটা চলে আসছে, তাহলে এখান থেকে কি হয়ে যাবে এফ সিক্স মাইনাস। তাহলে এস বি এফ সিক্স মাইনাস তৈরি করবে। তারপরে দেখো প্লাস মাইনাস রয়েছে, তাহলে এরা কি হিসাবে থাকবে এইচ এস বি এফ সিক্স। ওকে, সো এইচ এস বি এফ সিক্স হিসাবে থাকবে। সো দেন তোমার তাহলে অপশান এ আর হচ্ছে অপশান বি এর মধ্যে একটা কারেক্ট আনসার হবে। এরপরে দেখো তুমি যখন এটাকেই কপার, তাহলে কপারের সাথে রিয়াকশানস করবে, কপারের তাহলে ভ্যাকেন্ট ডিতে ও কী করবে এস বি এসে তোমার হচ্ছে ওর যে নেগেটিভ চার্জ আছে সেইটা এসে তোমার এর সাথে হচ্ছে বন্ড ফর্মেশন করবে। তাহলে এখান থেকে তোমার হচ্ছে সিইউ টু প্লাসে আমরা জানি, তাহলে তোমার হচ্ছে এখান থেকে কি হবে না দুটো তোমার হচ্ছে এস বি এফ সিক্স মাইনাস এসে এর সাথে বন্ড ফর্মেশন করে, তাহলে কি করলো এস বি এফ সিক্স তার হোল টু, আর এইচ প্লাস, তাহলে এখান থেকে কি হয়ে গেল এইচ টু হচ্ছে তৈরি করে যাবে। তাহলে কি হয়ে গেল দেখো এইচ এস বি এফ সিক্স সিইউ এস বি এফ সিক্স তার হচ্ছে হোল টু, আর তার সাথে হচ্ছে এইচ টু। তাহলে তোমার ফাইনাল আনসার কি হয়ে গেল, এর ক্ষেত্রে অপশান এ তোমার হচ্ছে হয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ দেখো বিএফ থ্রির সাথে এনএইচ থ্রির বলেছে 1:1 কমপ্লেক্স হচ্ছে ফরমেশন করতে, তাহলে তার ক্ষেত্রে জিওমেট্রি অ্যারাউন্ড অ্যান্ড হাইব্রিডাইজেশনস অফ এন অ্যান্ড বি ইন 1:1 কমপ্লেক্স অফ বিএফ থ্রি অ্যান্ড এনএইচ থ্রি। তাহলে তোমাকে বলেছে এরা যখন তাহলে বন্ড ফরমেশনস করবে 1:1 রেশিওতে যখন রিয়েকশানস করবে, তখন তাদের হচ্ছে জিওমেট্রির কি চেঞ্জ হবে। তাহলে তুমি জানো যে বিএফ থ্রি এটা একটা লুইস অ্যাসিড, আর এনএইচ থ্রি এটা একটা লুইস বেস। তাহলে এনএইচ থ্রি লোন পেয়ার কাকে দেবে, বি এর যে টু পি যেটা ভ্যাকেন্ট আছে টু পিতে হচ্ছে দেবে, দিয়ে এটাতে কি প্রোডাক্ট, এটাকে বলা হয় অ্যাডাক্ট তোমার হচ্ছে প্রোডাক্ট তৈরি করবে। তাহলে ফাইনালি আমার এখান থেকে কি তৈরি হবে এন এইচ থ্রি বি এফ থ্রি। তাহলে দেখো এন এইচ থ্রি বি এফ থ্রি যদি করি, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে তাহলে তোমার এখানে যদি বন্ড ফরমেশনস হয় তাহলে তো এখানে প্লাস হয়ে যাবে, আর বিএফ থ্রির ক্ষেত্রে বন্ড ফরমেশনে মাইনাস। তাহলে এখানে তোমার হচ্ছে ফাইনালি এনএইচ থ্রি এটা তো তোমার হচ্ছে এসপি থ্রি থেকে গেল, আর বিএফ থ্রির এখানে তোমার হচ্ছে আগে কি ছিল দেখো, এখানে তোমার হচ্ছে এসপি টু ছিল, তাই তো এখানে 3+3 মানে 6/2 স্টেরিক নাম্বার 6/2 মানে হচ্ছে 3তে তোমার হচ্ছে কি হবে এসপি টু। কিন্তু এখানে যখন বন্ড ফরমেশন হয়ে গেল, তাহলে এসপি টুটা কিসে চেঞ্জ হয়ে যাবে এসপি থ্রি। তাহলে এটাও তোমার হচ্ছে একটা বন্ড হওয়ার জন্য এসপি টুটা একটা এসপি থ্রি, আর এটাও তোমার হচ্ছে এসপি থ্রি, তাহলে দুটোই এখন কিসে হয়ে গেছে এসপি থ্রি। তাহলে এখানে দেখো এসপি থ্রি, তাহলে তোমার হচ্ছে অপশান ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ওকে, এসপি থ্রি। আর এর ক্ষেত্রে তোমার হচ্ছে নাইট্রোজেন দেখো এখানে এনএইচ থ্রির ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে কি মানে এখানে এসপি থ্রি দেখো কটা আনসারে রয়েছে, এখানেও দেখো এসপি থ্রি, এখানেও দেখো এসপি থ্রি, আর এখানে এসপি টু। তাহলে এটা তোমার হচ্ছে হবে না। এরপরে তোমাকে বলেছে যে এর হচ্ছে জিওমেট্রি কি হবে, এর হচ্ছে জিওমেট্রি এবার দেখো, তো তুমি তো জানো যে নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন অলরেডি রয়েছে। এটা যখন লোন পেয়ার ছিল তখন এর জিওমেট্রি কী ছিল, এর জিওমেট্রি ছিল পিরামিডাল। আর বিএফ থ্রির ক্ষেত্রে তোমার হচ্ছে কী ছিল জিওমেট্রি এফ আর হচ্ছে এর ক্ষেত্রে জিওমেট্রি ছিল তোমার হচ্ছে কি না প্লেনার ট্রাইগোনাল। কিন্তু নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে যখন এখানে বন্ড ফরমেশনস হয়ে যাচ্ছে, তাহলে দেখো এখানে তো আর এর লোন পেয়ার তো নেই, এখানে বন্ডিংয়ে পার্টিসিপেট করে গেছে। তাহলে এর ক্ষেত্রে তোমার হচ্ছে কোন স্ট্রাকচার আমরা হচ্ছে কোন জিওমেট্রি কনসিডার করব অ্যাজ এ টেট্রাহেড্রাল জিওমেট্রি, আর এর ক্ষেত্রেও তোমার হচ্ছে টেট্রাহেড্রাল জিওমেট্রি আমরা হচ্ছে কনসিডার করব। তাহলে এসপি থ্রি উইথ দেখো টেট্রাহেড্রাল, তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 12।
কোশ্চেন নাম্বার 12-এ বলা আছে তোমার হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স থ্রু হুইচ দ্য ইলেকট্রন মাস্ট অ্যাসিলারেট ইন অর্ডার টু রেজ দ্য এনার্জি অফ Ne9 প্লাস আয়ন ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট টু দ্য সেকেন্ড এক্সাইটেড স্টেট। সো এটা দেখো, এর আগের যে আমরা পেপার দেখেছি 2019-এ, ওখানেও সেম একই ধরনের কোশ্চেন ছিল তোমার। তাহলে সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে আমরা জানি গ্রাউন্ড স্টেটের রেসপেক্টে ফার্স্ট এক্সাইটেড স্টেট হয় 2, আর সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে n=3, আর গ্রাউন্ড স্টেট মানে n=1। আর এখানে এনই জানি আমি তার ইলেকট্রন অ্যাটমিক নাম্বার জেড, আর এটা 1 ইলেকট্রন সিস্টেম করার জন্য এখানে 9 প্লাস করে দেওয়া আছে। সো তাহলে ইলেকট্রন ভোল্টেই তোমার এখানে দেওয়া আছে, তাহলে কি হয়ে যাবে তোমার হচ্ছে 13.6। এখানে হচ্ছে তোমার হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বলেছে, তাহলে তোমার হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স আমরা হচ্ছে নেব। তাহলে তোমার এখানে কত হয়ে যাবে 13.6 ইন্টু জেড স্কোয়ার মানে তোমার হচ্ছে নিয়নের ক্ষেত্রে তোমার হচ্ছে কত হবে না, এখানে হিলিয়াম আর হচ্ছে নিয়নের জেড মানে হচ্ছে 10 তুমি জানো, তাহলে এখানে হচ্ছে 10 স্কোয়ার ইন্টু আর 1/n1 স্কোয়ার মানে 1/1 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, তাহলে কত হয়ে গেল 136 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 3 3 9, আর এখানে দেখো 1, তাহলে 9 মাইনাস 1 মানে হচ্ছে 8/9, তাহলে 8/9। তাহলে ফাইনাল আনসার এটা তোমার হচ্ছে কত হয়ে গেল 1208.9, তাই তো। তাহলে এইটাকে আমার দেখো এবার অপশান চেক করো, তাহলে দেখো এখানে 1209 দেওয়া আছে, তাহলে অপশান এ এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এ বলা আছে ইনক্রিজিং অর্ডার অফ আয়নিক রেডিয়াস অফ দ্য ফলোয়িং। এখানে তোমাকে আয়নিক রেডিয়াস অনুযায়ী সাজাতে হবে। সো তুমি তো জানো F মাইনাস Cl মাইনাস Br মাইনাস I মাইনাসে তোমার হচ্ছে কি হয় না, এটা যত আমি নিচে আসবো তত তার আয়নিক রেডিয়াস বাড়তে থাকবে। তাহলে এখানে যেহেতু প্রত্যেকটাতেই মাইনাস, তাহলে আর যেহেতু সেল নম্বর বাড়ছে সো আয়নিক রেডিয়াস বাড়তে থাকবে। কিন্তু H মাইনাসের কোথায় হবে আয়নিক রেডিয়াস? অ্যাকচুয়ালি তুমি যদি দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তো ফ্লোরিনের ক্ষেত্রে তুমি জানো এর 9 হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার, আর একটা ইলেকট্রন নিয়ে 10টা তোমার হয়েছে হচ্ছে ইলেকট্রন। তাহলে আমরা যদি এখানে E/P মানে ইলেকট্রন বাই প্রোটন রেশিও দেখি, তাহলে দেখো এখানে তোমার 1 পয়েন্ট সামথিং দেখবো। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এখানেও ঠিক একই রকম 18/17, তাহলে এখানেও 1 পয়েন্ট ওই জাস্ট 1-এর হচ্ছে কাছাকাছি তুমি হচ্ছে এখানে পাবে। কিন্তু যদি তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, তাহলে ইলেকট্রন বাই প্রোটন রেশিও, এখানে দেখো হাইড্রোজেনের H মাইনাসের ইলেকট্রন সংখ্যা কত, এখানে 2, আর প্রোটন সংখ্যা কত 1, তাহলে দেখো এই রেশিও হচ্ছে 2 পেয়ে যাচ্ছে। অর্থাৎ E/P রেশিও মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের থেকে হচ্ছে অনেক বেশি, তার জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এখানে কি অনেক কম। তাই তোমার হচ্ছে এর যে অ্যাটমিক রেডিয়াস অ্যাকচুয়াল দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের থেকেও বেশি হয়ে যায়, আয়োডিনের থেকে কম, কিন্তু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের থেকে বেশি হয়ে যায়, কারণ এখানে ইলেকট্রন বাই প্রোটন রেশিও আসে এখানে 2, অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এখানে অনেক হচ্ছে কমে যায়, তার জন্য এর অ্যাটমিক রেডিয়াস অনেক বেড়ে যায়। সেই জন্য অপশান বি এর ক্ষেত্রে হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 14। দেয়ার ইজ নো এসএস বন্ড। কোথায় এসএস বন্ড নেই? তাহলে তুমি প্রথমে চেক করো স্ট্রাকচারগুলোকে। তোমার হচ্ছে H2O4 এর ক্ষেত্রে তুমি কি জানো H2O4, তাহলে দুটো সালফারকে দুটো করে অক্সিজেন দেবো, তাহলে O4 হবে। তাহলে O4 মানে এখানে একটা H ডবল বন্ড O মাইনাস, তাহলে সালফার বন্ড হবে, এখানে O মাইনাস হবে, H ডবল বন্ড, এটাই H2O4। তাহলে দেখো এখানে সালফার তোমার হচ্ছে বন্ড আছে, তাহলে অপশান এ হচ্ছে হবে না। নেক্সট হচ্ছে H2O7 2 মাইনাস, ওলিয়ামের স্ট্রাকচার। তাহলে তুমি তো জানো ওলিয়ামে পারঅক্সাইড মানে অক্সিজেনের সাথে বন্ড হয়, তাহলে এখানে হচ্ছে S ডবল বন্ড O, এখানে ডবল বন্ড O, এখানে O মাইনাস, আর 7টা অক্সিজেন আছে, তাহলে 3টে অক্সিজেন এই সালফারকে, ঠিক একই রকম এই সালফারকে হচ্ছে তোমার হচ্ছে 3টে অক্সিজেন, আর বাকি সালফারের মধ্যে অক্সিজেনের থ্রু দিয়ে বন্ড হয়, তাহলে এখানে কোনো এসএস বন্ড নেই, তাহলে অপশান বি হয়ে যাবে আমার হচ্ছে কারেক্ট আনসার। বাকিগুলোও দেখে নাও। তোমার হচ্ছে H2O5 2 মাইনাস, তাহলে এখানে এর স্ট্রাকচার কীরকম,
এস ডবল বন্ড ও, এখানে ডবল বন্ড ও, এখানে হচ্ছে তোমার ও মাইনাস, আর এর ক্ষেত্রে এস ডবল বন্ড ও আর হচ্ছে ও মাইনাস। তাহলে এর ক্ষেত্রেও সালফার সালফার থাকে, বন্ড থাকে, তাহলে এটাও হবে না। আর H2O3 ক্ষেত্রেই দেখো এস তোমার এখানে তোমার হচ্ছে কি সালফারের সাথে অ্যাজ এ ডবল বন্ড হিসাবে থাকে, এস ডবল বন্ড এস ডবল বন্ড ও, ও মাইনাস আর হচ্ছে ও মাইনাস। তাহলে এখানেও দেখো সালফার সালফার বন্ড তোমার হচ্ছে রয়েছে। তাহলে অপশান বি হয়ে যাবে আমার এর জন্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ বলেছে যে নাইট্রাইট আয়ন অ্যান্ড বাইসালফাইড আয়ন। তাহলে নাইট্রাইট মানে তোমার হচ্ছে কি না NO2 মাইনাস, আর বাইসালফাইড হচ্ছে কি HSO3 হচ্ছে মাইনাস। এদেরকে যখন হচ্ছে অ্যাকোয়াস মিডিয়ামে, কোল্ড অ্যাকোয়াস মিডিয়ামে অ্যাসিডিক সলিউশনে ট্রিট করব, তখন এরা A অ্যান্ড B তৈরি করবে। যেখানে এ বলেছে বোথ অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টি শো করবে, তাহলে এ বি কী হবে? তাহলে এ যেহেতু বোথ রিডিউসিং অ্যান্ড অক্সিডাইজিং প্রপার্টি শো করবে, তাহলে এর যে অক্সিডেশন স্টেট হবে সেটা ওর মিনিমাম এবং ম্যাক্সিমামের মাঝে হতে হবে, তাই তো? তুমি এবার যদি চেক করো, এখানে নাইট্রোজেন দেখো -2, এখানেও নাইট্রোজেন -2, তাহলে এ আর ডি এখানে কখনো আনসার হবে না। তাহলে এই দুটোর ক্ষেত্রে তোমার হচ্ছে এর ক্ষেত্রে আনসার হতে পারে না, কারণ -2 নাইট্রোজেনের ক্ষেত্রে এটা মিনিমাম অক্সিডেশন স্টেট, আর এর ক্ষেত্রেও মিনিমাম। তাহলে সবসময় এদেরকে অক্সিডেশন স্টেট বাড়াতে হবে, তাহলে এরা কখনোই তোমার হচ্ছে অক্সিডেশন আবার রিডাকশান দুটো প্রপার্টি শো করতে পারে না। যেহেতু অক্সিডেশন বাড়াবে, এরা তোমার হচ্ছে নিজেদের হচ্ছে কি করবে, অক্সিডেশন করবে, মানে নিজেদের অক্সিডেশন হবে, কখনো রিডাকশান আর হতে পারে না। এবার অপশান বি এর ক্ষেত্রে দেখো আর অপশান সি এর ক্ষেত্রে দেখো। অপশান বি এর ক্ষেত্রে তুমি যদি দেখো, এখানে তোমার হচ্ছে দুটো হাইড্রোজেন, এখানে তোমার হচ্ছে অক্সিজেন আছে, আর এখানে একটা প্লাস দিয়েছে, আর SO4 2- আর এখানে H2SO4 অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে SO4 তো 2- হিসাবে থাকবে না, এটা তোমার হচ্ছে কি হয়ে যাবে H2SO4। আর তুমি যদি এর ক্ষেত্রে দেখো HNO3 নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কত? এখানে 2 দুগুণে 4, 4 থেকে যদি 1 বাদ দাও তাহলে এখানে হচ্ছে +3, তাহলে +3 হচ্ছে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট। আর এখানে দেখো অ্যাসিডের সাথে H2SO4 তৈরি করে রয়েছে, সো অপশান সি তোমার কি হয়ে যাবে, কারেক্ট আনসার তোমার এর জন্য হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে অপশান এই কোশ্চেন নাম্বার 16-এর জন্য সেপারেট একটা ভিডিও তৈরি করব এটার জন্য। নেক্সট কোশ্চেন 16 ছাড়া বাকিগুলো হচ্ছে এখানে দেখব। দেখো কোশ্চেন 17-এর ক্ষেত্রে তুমি দেখো, তোমাকে বলেছে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেন্সিয়াল ফর দ্য কাপেল ইনভলভিং Cu+, Cu2+ অ্যান্ড অ্যামোনিয়াম কমপ্লেক্স আর গিভেন অ্যাজ ফলো। তাহলে দুটো তোমার হচ্ছে কমপ্লেক্স হচ্ছে দেয়া আছে, এরা যেই রকম রিয়েকশানে পার্টিসিপেট করে, তোমাকে বলেছে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেন্সিয়াল ফর দ্য কাপলিং এটা। তাহলে তুমি জানো যে যখন স্ট্যান্ডার্ড পোটেন্সিয়ালের রেসপেক্টে আমাকে রিলেশান বের করতে হয়, তখন ΔG থ্রু দিয়ে করি। তাহলে এই রিয়েকশানের জন্য আমি কনসিডার করছি এইটা আমার ΔG1, এই রিয়েকশানের জন্য আমার ΔG2, আর এই রিয়েকশানের জন্য আমরা ΔG3। কারণ ΔG ছাড়া তো আমরা তো জানি যে ΔG হচ্ছে এটা অ্যাডিটিভ প্রপার্টি, কিন্তু তো কখনো অ্যাডিটিভ প্রপার্টি নয়, এটা তো ইন্টেন্সিভ প্রপার্টি, তাই একে তো আমি যোগ করতে পারবো না। তার জন্য কি ΔG থ্রু দিয়ে আমরা করেছি, আমরা জানি ইলেকট্রোকেমিস্ট্রিতে এই ধরনের কোশ্চেন আমরা করেছি। তাহলে এখানে তুমি যদি দেখো এইটা তো তোমার ফাইনাল ইকুয়েশান, তাহলে ফাইনাল ইকুয়েশানকে আসতে গেলে কি করব, দেখো তো এখানে তোমার হচ্ছে 4 কমপ্লেক্স, সেইটা হচ্ছে লেফটে আছে, তাহলে 4 কমপ্লেক্স এখানে দেখো লেফটে আছে। তাহলে এখানে তুমি কি করবে, সিম্পলি ΔG3 দিস ইজ ইকুয়ালস টু, তুমি কি লিখতে পারো ΔG2, আর এটাকে তোমাকে কি করতে হবে, এই দিকে দেখো রাইট হ্যান্ড সাইডে রয়েছে এটা, তাহলে এইটাকে মাইনাস করতে হবে, তাহলে -ΔG1। তাহলে দেখো এখানে ΔG2 -ΔG1, তাহলে এইটা মাইনাস করে দিলেই এইটা, তাহলে একটা ইলেকট্রন এই দিকে আসলো, তাহলে ইলেকট্রন একটা কেটে ফাইনালি একটা ইলেকট্রনই আসবে। দেন এখানেও কপার, আর এইটা রাইট হ্যান্ড সাইডে, এটা রাইট হ্যান্ড সাইডে, আর এইটা যখন মাইনাস করছি এটা লেফট হ্যান্ড সাইডে চলে আসছে, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে 2টো অ্যামোনিয়া আর এখানে 4টে, তাহলে ফাইনালি আমার কাছে 2টো অ্যামোনিয়া পড়ে থাকবে। তাহলে এটাই আমার হয়ে গেল কি ফাইনাল ইকুয়েশন। তাহলে এর রেসপেক্ট এবার চেক করে নাও, তাহলে ΔG3 G ইকুয়ালস টু ΔG, মানে ΔG0 হিসাবেও কনসিডার করতে পারো, এখানে তোমার হচ্ছে নট দেওয়া আছে, সো ΔG03 সমান হচ্ছে ΔG02 মাইনাস হচ্ছে ΔG01। তাহলে ΔG0 ইকুয়ালস টু মাইনাস কি জানি NF E0 সেল, তাহলে এটাই আমরা জানি, তাহলে ভ্যালু পুট করে দাও।
এবার এন কি নাম্বারস অফ ইলেকট্রন চেঞ্জ, আর এর তো ফ্যারাডে কনস্ট্যান্ট, আর ই তো ই নট সেল, তাহলে আমাকে এটাই বের করতে দিয়েছে। তাহলে এর জন্য ইলেকট্রন চেঞ্জ কত, দেখো একটা ইলেকট্রন চেঞ্জ, তাহলে আমি এখানে কি বসাতে পারি -1f, আর ই নট সেল এটাই আমাকে বের করতে হবে, ইকুয়ালস টু 8 ΔG2 এর জন্য কি বসাতে পারি, দেখো এখানে ইলেকট্রন চেঞ্জ কত দুটো, তাহলে -2f, আর এর ই নট সেল কত দেওয়া আছে -0.02 হচ্ছে দেওয়া আছে, আর এখানে দেখো অলরেডি একটা মাইনাস আছে, আর এন এর ভ্যালু এখানে কত দেখো 1, তাহলে 1, আর তোমার তো ΔGর জন্য অলরেডি একটা মাইনাস আসবে, তাহলে একটা মাইনাস আছে, আর ΔGর জন্য দেখো মাইনাস এনে, তাহলে এটা তোমার হচ্ছে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 1f, আর এখানে ভ্যালু কত দেওয়া আছে 0.14। ওকে, তাহলে ফাইনালি আমি কি আনসার পেয়ে যাব, তাহলে দেখো মাইনাসগুলো যদি আমি প্রত্যেকটার থেকে তুলে দিই, তাহলে ই নট দিস ইজ ইকুয়ালস টু, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস, এটাতে আবার আমি এই মাইনাসটা তোলার জন্য আবার মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে ওভারঅল এইটা মাইনাস হয়ে যাবে, -2 দুগুণে 4, তাহলে 0.04, আর এখানে এর হচ্ছে কি হয়ে যাবে দেখো এখানে তোমার সরি এটার ভ্যালুটা মাইনাসে আছে, তাহলে এখানে তো মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসে প্লাসে এটা তোমার হচ্ছে মাইনাস, আবার মাইনাস তোলার জন্য আমি মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস, তাহলে 0.14, তাহলে ফাইনাল আনসার কি হয়ে গেল দেখো, তাহলে ফাইনালি আনসার আমার হয়ে গেল 0.10। ওকে, তাহলে এত ভোল্ট হয়ে যাবে। এবার আমাকে কি বলেছে, ডাজ দ্য ডিসপ্রপোর্শনেশনস রিঅ্যাকশন টেক প্লেস, তাহলে ডিসপ্রপোর্শনেশনস রিঅ্যাকশনস কাকে বলে, যখন একটা এলিমেন্ট তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেটে থাকে, এর থেকে লোয়ার এবং এর থেকে হায়ার, অর্থাৎ একই সাথে অক্সিডেশন এবং একই সাথে রিডাকশানে পার্টিসিপেট করে, তাহলে এখানে কি এই ধরনের হচ্ছে না, এটা এখানে সিম্পলি তোমার একটা ইলেকট্রন নিচ্ছে, নিয়ে এখানে +1 হচ্ছে তৈরি করছে, আর এখানে দেখতে পাচ্ছি কপার হচ্ছে 2+, আর এখানে কপার হচ্ছে +1, কারণ অ্যামোনিয়া তো তোমার হচ্ছে 0, তাহলে এখানে +2 এখানে +1 রয়েছে, এটা সিম্পলি একটা ইলেকট্রন নিয়েছে, এটা হচ্ছে রিডাকশান, তাহলে 0.10 ভোল্ট আর হচ্ছে নো, তাহলে অপশান ডিতে হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে এর ক্ষেত্রে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এ বলা আছে 10 ml অফ 0.01 নর্মাল অফ এইচে স্ট্রং অ্যাসিড, তাহলে এখানে তোমাকে বলেছে এইচে, এটা আমার একটা স্ট্রং অ্যাসিড, এটা আমার হচ্ছে স্ট্রং অ্যাসিড, এটা একটা, তার আমি কত নিয়েছি না 10 ml নিয়েছি 0.01 নর্মাল, ইজ মিক্সড উইথ 40 ml ওয়াটার, তাহলে এর সাথে আমি 40 ml ওয়াটারে এই পুরো জিনিসটাকে যোগ করে দিয়েছি, kept in a beaker and the solution is connected to a conductometer, তাহলে কন্ডাক্টোমেট্রিক টাইটেশনস আমি হচ্ছে করছি, সেই জন্য কন্ডাক্টোমিটারের সাথে কানেক্ট করেছি। নেক্সট বলেছে ফ্রম দ্য বুলেট টু 2 ml অফ 0.1 নর্মাল সলিউশনস অফ BaOH, অর্থাৎ স্ট্রং বেস, তাহলে এর সাথে কি করছি 2 ml 0.1 নর্মাল আমি স্ট্রং বেস একটা হচ্ছে যোগ করছি, তাহলে ইজ অ্যাডেড ড্রপ ওয়াইজ অফ দ্য সলিউশনস অফ দ্য বিকার, হোয়াট উইল বি ট্রেন্ড ইন দ্য ভ্যালু অফ কন্ডাক্ট্যান্স অবজার্ভ ইন এ কন্ডাক্ট্যান্স ভার্সেস অ্যামাউন্ট অফ তোমার হচ্ছে ও মানে বেস, তাহলে এই বরাবর হচ্ছে কন্ডাক্ট্যান্স আর এই বরাবর তোমার হচ্ছে বেস উইথ অ্যাডিশনস অফ ড্রপ অফ BOH, তাহলে সিম্পলি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে আমরা কি দেখি না, যেমন তোমার হচ্ছে এখানে চেক করি, মানে যেমন তোমার হচ্ছে কন্ডাক্টোমেট্রিক গ্রাফ দেখি, সেটাই তোমাকে এখানে জানতে চেয়েছে, কিন্তু এখানে একটা দেখতে হবে যে কে কাকে নিউট্রালাইজ করবে, নিউট্রালাইজেশনের পর কে মানে বেশি থাকবে, BOH-টা কি বেশি এখানে দেয়া আছে নাকি অ্যাসিডটা বেশি দেওয়া আছে, তাহলে দেখতেই পাচ্ছ এখানে 40 ml এইটাকে মিক্স করা হচ্ছে 40 ml এ, তাহলে ফাইনাল সলিউশন কত হয়ে যাবে 40 ml প্লাস 10 ml, তাহলে 50 ml, তাহলে এর যদি আমি এবার নর্মালিটি বের করতে চাই, তাহলে 50 ml ইন্টু নর্মালিটি, তাহলে 10 ml ইন্টু 0.01, তাহলে ফাইনালি এখানে আমার হচ্ছে এর নর্মালিটি কত হয়ে গেল 10 ইন্টু 0.01 বাই হচ্ছে তোমার হচ্ছে 50 হয়ে গেল, তাহলে আমি বলতে পারি এখানে আমার যে নর্মালিটি হচ্ছে এর নর্মালিটি দেখো এখানে 0.002 নর্মাল হয়ে গেল, আর এখানে তোমাকে দেয়া আছে কত 2 ml 0.2 নর্মাল, তাহলে এর ক্ষেত্রে দেয়া আছে 2 ml 0.2 নর্মাল, তাহলে এখানে যদি আমি মিলিমোল বের করি, তাহলে দেখো 2 ইন্টু 0.1,
তাহলে 0.2, আর এখানে যদি মিলিমোল বের করি তাহলে এর নর্মালিটি হয়েছে 0.002 ইন্টু 50 ml, তাহলে সেইটাই তো আমি তো জানি নর্মালিটি ইন্টু ml, তাহলে এটা গ্রাম ইকুইভ্যালেন্ট, আর এন ফ্যাক্টর এখানে দুটোর ক্ষেত্রেই 1, তাহলে এটাই কি হয়ে যাবে না, এটাই হয়ে যাবে আমার মিলিমোল। তাহলে এখানে তোমার ফাইনালি মিলিমোল কত চলে আসলো, এর জন্য তুমি যদি চেক করো তাহলে দেখো এখানে 0.1, তাহলে দেখো এর মিলিমোল বেশি, অর্থাৎ বেস এখানে ধীরে ধীরে বেশি অ্যাড করা হচ্ছে। তাহলে আমরা কি জানি, যখন বেস অ্যাড করব তাহলে হাইড্রোজেন ওই অ্যাসিডের H+ রিপ্লেস হয়ে যাবে, তাহলে এর ধীরে ধীরে কন্ডাক্ট্যান্স হচ্ছে কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। একটা টাইম আসবে যখন পুরো অ্যাসিডটা শেষ হয়ে যাবে, তখন সেটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট হয়ে গেল, তারপর আবার বেস অ্যাড করছি স্ট্রং বেস, তার জন্য আবার ইনক্রিজ হতে থাকবে। তাহলে এটাই আমার হচ্ছে কন্ডাক্টোমেট্রিক গ্রাফ। তাহলে প্রথমে দেখো কনস্ট্যান্ট থাকবে, দেন ডিক্রিজ ফলোড বাই ইনক্রিজ, তাহলে কনস্ট্যান্ট তো প্রথমে হচ্ছে না, তারপরে বলেছে ডিক্রিজ রিমেন দ্য সেম তো থাকছে না, ডিক্রিজ দেন ইনক্রিজ ফলোড বাই কনস্ট্যান্টও থাকছে না, নেক্সট হচ্ছে ডিক্রিজ দেন ইনক্রিজ ফলোড বাই সাফ ইনক্রিমেন্ট, তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে কি কারেক্ট আনসার। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 8-এর কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে ডি। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 19, হুইচ ওয়ান ফ্রম দ্য ফলোয়িং ইজ ট্রু, মানে এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, এদের মধ্যে কোনটা হচ্ছে ট্রু তোমাকে জিজ্ঞাসা করেছে। বলছে এ প্রসেস ইন হুইচ দ্য ফাইনাল টেম্পারেচার ইকুয়ালস টু ইনিশিয়াল টেম্পারেচার মাস্ট বি আইসোথার্মাল প্রসেস। কী করে আইসোথার্মাল হবে, যদি তোমার হচ্ছে ফাইনাল টেম্পারেচার আর ইনিশিয়াল টেম্পারেচার সেম হয় তাহলে কি আইসোথার্মাল হবে না? তো আমরা তো জানি আইসোথার্মাল প্রসেস সেই প্রসেসকেই বলা হয় যখন থ্রু আউট রিয়েকশানে বা এই থ্রু আউট সিস্টেমে তোমার হচ্ছে ওর টেম্পারেচার কী হবে, সবসময় কনস্ট্যান্ট থাকবে। ওকে, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট দ্য প্রসেস, যে প্রসেসটা হবে সেই প্রসেসের সর্বদাই হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, শুধু খালি ইনিশিয়াল আর ফাইনাল না, তখন আমি তাকে আইসোথার্মাল প্রসেস বলতে পারবো। তাহলে এখানে যেহেতু বলেই দেয়া নেই যে থ্রু আউট দ্য প্রসেস এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়, সুতরাং আমি কখনোই একে বলতে পারি না যে এটাই মাস্ট একটা আইসোথার্মাল প্রসেস। ওকে, নেক্সট হচ্ছে অপশান বি, all the molecules in the pure gas which is at the constant temperature travel at the same speed। কিন্তু আমরা তো জানি গ্যাসের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে CRMS এর ক্ষেত্রে এখানে দেখো মাসও এখানে আসে 3RT বাই হচ্ছে তোমার হচ্ছে M, তারপরে অ্যাভারেজের ক্ষেত্রে যেটা আমরা জানি 8RT বাই হচ্ছে পাই M, আর তোমার হচ্ছে মোস্ট প্রবাবেলের ক্ষেত্রে যেটা জানি 2RT বাই হচ্ছে M। সো এর ক্ষেত্রে মাসও ডিপেন্ডেন্ট, তাহলে এখানে মাসের উপর কোনো ডিপেন্ডেন্ট হচ্ছে না, সো অপশান বি হচ্ছে হবে না। নেক্সট, টি রিমেন আনচেঞ্জ ফর এভরি অ্যাডায়াবেটিক প্রসেস ইন দ্য ক্লোজ সিস্টেম। টি কি আনচেঞ্জ থাকে, কিউ তো আনচেঞ্জ থাকে, অ্যাডায়াবেটিক প্রসেসে কিউ হচ্ছে আনচেঞ্জ থাকে, আর কিউ আনচেঞ্জ মানে কি সিস্টেম কোনো বাইরে থেকে হিটও নেবে না আবার হিট রিলিজও করবে না, তার জন্য ওখানে টেম্পারেচার কি হবে ধীরে ধীরে হচ্ছে ডিক্রিজ করে যাবে, অর্থাৎ টি এখানে আনচেঞ্জ হচ্ছে হবে না, তাহলে এর ক্ষেত্রে তোমার হচ্ছে টি আনচেঞ্জ নয়, সুতরাং সি হবে না। ইন্টারনাল এনার্জি ডাজ নট চেঞ্জ ইন দ্য সাইক্লিক প্রসেস, তাহলে সাইক্লিক প্রসেস মানে কি যেখানে শুরু করেছো সেখানেই আবার ফিরে আসছো, সাইক্লিক প্রসেস। ইন্টারনাল এনার্জি মানে কি ডেল ইউ, তাহলে ডেল ইউ কার উপর ডিপেন্ড করে, টোটালি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে একটা সাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে টেম্পারেচারের চেঞ্জ টি থেকে শুরু করেছিলে, টি থেকে তুমি মানে প্রসেসটা শুরু করেছিলে আবার T1-এই ফিরে আসছো, সুতরাং এই টি থেকে শুরু করে টিতেই ফিরে আসছো, সুতরাং এখানে টেম্পারেচার চেঞ্জ কি 0, তাহলে আমি বলতে পারি সাইক্লিক সিস্টেমের ডেল টি ইকুয়ালস টু 0, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু কী হয়ে যাবে 0 হয়ে যাবে, অর্থাৎ সাইক্লিক সিস্টেমের ডেল ইউ ইকুয়ালস টু 0, তাহলে ইন্টারনাল এনার্জি ডাজ নট চেঞ্জ, সুতরাং ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 19-এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20-তে বলে দেওয়া আছে প্লাটিনাম অক্সাইড ইজ নট ফাউন্ড ইন দ্য নেচার বাট ইট ক্যান প্রসেস ইন দ্য ল্যাবরেটরি, সলিড প্ল্যাটিনাম অক্সাইড ইজ ইন ইকুইলিব্রিয়াম, তাহলে সলিড প্ল্যাটিনাম অক্সাইড 4 স্টেট, তাহলে কী হবে PtO2, তাহলে PtO2-তে প্ল্যাটিনাম হচ্ছে 4, তাহলে এটাই সলিড প্ল্যাটিনাম অক্সাইড ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ প্ল্যাটিনাম মেটাল অ্যান্ড অক্সিজেন গ্যাস, তাহলে এটাই ইকুইলিব্রিয়াম কার সাথে, প্ল্যাটিনাম মেটাল অ্যান্ড হচ্ছে অক্সিজেন গ্যাসের সাথে, গ্যাস অ্যাট 1 atm, তাহলে অক্সিজেন গ্যাসটা কততে রয়েছে 1 atm প্রেসারে রয়েছে,
অ্যান্ড 650 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে। সাজেস্ট দ্যাট দ্য কন্ডিশনস অফ দ্য অন দ্য আর্থ হোয়েন দ্য তোমার হচ্ছে কি মিনারেলস উই নো ওয়ার ফাউন্ড, ওকে, ওয়ার ফর্ম, তাহলে মোস্ট প্রবাবেল ওয়ান। তাহলে তোমাকে যে মিনারেল কোথায় হচ্ছে মানে এমন কোন কন্ডিশানে যেখানে তোমার হচ্ছে মিনারেলটা সব থেকে বেশি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে তুমি দেখো মিনারেল মানে আমরা জানি প্ল্যাটিনামকে মেনলি এটা হচ্ছে একটা নোবেল মেটাল, তো তাকে আমরা হচ্ছে নর্মালি ফ্রি স্টেটে হচ্ছে পাই প্ল্যাটিনামকে। সো ফ্রি স্টেটে পাই মানে কি রিয়েকশানস আমার হচ্ছে ফরওয়ার্ড হবে, তাই তো। এবার এই রিয়েকশান দেখো তুমি প্ল্যাটিনাম অক্সাইড থেকে প্ল্যাটিনাম প্লাস হচ্ছে অক্সিজেন তৈরি করছো। সো এটা একটা তুমি কি বলতে পারো এন্ডোথার্মিক রিয়েকশান। সো সুতরাং এই দিকে তোমার হচ্ছে হিট হচ্ছে যুক্ত হবে। এবার বলছে তুমি দেখো এখানে এটাও সলিড আর এটাও সলিড আর এটা তোমার হচ্ছে গ্যাস। এবার তুমি দেখো যদি রিয়েকশানসটা যদি ফরওয়ার্ডে আসো তাহলে দেখো গ্যাসিয়াস মলিকুল বাড়ছে এখানে, তাই তো। এর দিকে দেখো তোমার অক্সিজেন মলিকুল তোমার এখানে দেখো বাড়ছে। তাহলে অক্সিজেন যদি রাইট হ্যান্ড সাইডে আসলে বাড়ে তাহলে তুমি ডেল এনজি পজিটিভ পাচ্ছ, ডেল এনজি তোমার হচ্ছে পজিটিভ পাচ্ছ। তাহলে এবার তুমি যদি প্রেসারকে ইনক্রিজ করো তাহলে রিয়াকশান কি ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে? তাহলে দেখো প্রেসার আমি যদি এখানে তোমার হচ্ছে ইনক্রিজ করে দিই তাহলে প্রেসার ইনক্রিজ করে দিই, সিস্টেম চাইবে প্রেসার ডিক্রিজ করতে, তাহলে প্রেসার কোন দিকে গেলে ডিক্রিজ করবে? যেদিকে মোল কমবে, তাহলে অর্থাৎ তখন রিয়াকশানটা ব্যাকওয়ার্ড হবে। এবার প্রেসারকে আমি যদি ডিক্রিজ করতে থাকি তখন রিয়াকশান চাইবে প্রেসারকে ইনক্রিজ করতে, তখন রিয়াকশানস কোন দিকে শিফট হবে? ডান দিকে শিফট হবে, কারণ ডান দিকে গেলে দেখুন মোল নাম্বার বাড়ছে, কারণ সলিড তো কনসিডার হয় না, তাহলে এখানে নাম্বারস অফ মোল বাড়ছে, তাহলে রিয়াকশানস তখন ডান দিকে শিফট হবে, অর্থাৎ মোল সংখ্যা বাড়বে। তাহলে এর ক্ষেত্রে যে কারেক্ট আনসার তাহলে তুমি কি বলতে পারো না, এর ক্ষেত্রে তুমি বলতে পারো আমি টেম্পারেচারকে তোমার প্রেসারকে আমাকে কি করতে হবে 1 ATM এর থেকে কমে রাখতে হবে, ওকে। তাহলে প্রেসার আমার 1 ATM এর থেকে কম হবে। নেক্সট এবার আসি টেম্পারেচার। তাহলে তুমি দেখো যেহেতু এটা এন্ডোথার্মিক তাহলে হিট এটা অ্যাবজর্ব করছে, তাহলে তুমি বলো টেম্পারেচার যদি বাড়াও তাহলে সিস্টেম চাইবে টেম্পারেচার কমাতে, তাহলে টেম্পারেচার কোন দিকে কমবে? তো এটা যেহেতু হিট অ্যাবজর্ব করছে তাহলে এন্ডোথার্মিক রিয়াকশন, সো ডান দিকে গেলে টেম্পারেচার কমবে, আর আমার তো ডান দিকের রিয়াকশানই দরকার। তাহলে তুমি কি বলতে পারো টেম্পারেচার বাড়ালে রিয়াকশান ডান দিকে শিফট হবে, তাহলে তোমাকে কি হলো হায়ার টেম্পারেচারে হবে, অর্থাৎ টেম্পারেচার কি হতে হবে 650 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি হতে হবে। তাহলে টেম্পারেচার 650-এর থেকে বেশি, প্রেসার 1 ATM এর থেকে কম, তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে কি কারেক্ট আনসার, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21-এ বলা আছে দ্য এনার্জি অফ দ্য স্টেবল স্টেট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ গিভেন বাই En ইকুয়ালস টু -2.18 ইন্টু 10⁻18 per n square into in joule, where n is denoted the principal quantum number. A single photon emitted the sixth line of Lyman series can ionize a copper atom in the copper crystal. What do you mean by the sixth line of the Lyman series? What is the kinetic energy of the emitted? তাহলে দেখতেই পাচ্ছ এখানে এইটা তোমার হচ্ছে বোর্ডের যে ফার্স্ট অরবিটালের যে এনার্জি n ইকুয়ালস টু 1 বসিয়ে দিলে এটা এনার্জি দেয়াই আছে। তোমাকে প্রথমে দেখো লিম্যান সিরিজ বা লাইমান সিরিজে n1 ইকুয়ালস টু কী হয় 1, তাহলে একটু এতেই দেখলাম যখন তুমি বলছো ফার্স্ট সিরিজ মানে n2 ইকুয়ালস টু কী হয়ে যাবে 2 হবে, তাহলে 2 থেকে 1-এ আসলে এটাই তোমার ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন মানে কি 3 নম্বর থেকে আসবে 1-এতে, ঠিক একই রকম এখানে সিক্সথ লাইন কি, তাহলে সিক্সথ লাইন মানে তাহলে 7 নম্বর থেকে আসবে, তাহলে 7 নম্বর থেকে যদি 1-এ আসে তাহলে আমি এটাকে বলবো সিক্সথ লাইন, তাই না। 1-এ আসবে তাহলে ফার্স্ট লাইন মানে 2 থেকে 1, সেকেন্ড লাইন মানে 3 থেকে 1, তারপরে থার্ড লাইন মানে 4 থেকে 1, তেমনি সিক্সথ লাইন মানে কি 7 থেকে 1, তাহলে 7 নম্বর থেকে 1 নম্বরে যদি আসে তখন আমরা বলি 7th লাইন। এবার তোমাকে জানতে চেয়েছে যে এই যে এনার্জি সেই এনার্জিটা দিয়ে আমি কপারকে আয়নাইজ করতে পারি, তাহলে আমাকে প্রথমে এনার্জিটা বের করো। তাহলে এনার্জি ইকুয়ালস টু কী হয়ে গেছে হাইড্রোজেনের জন্য, তাহলে -8 পয়েন্ট। সো এনার্জি নেগেটিভটা ছাড়ো, যে এইটা নেগেটিভটা তো আমরা তো জানি যে তোমার হচ্ছে কি না
এখানে তোমার হচ্ছে এনার্জির হচ্ছে আমরা জানি ম্যাক্সিমাম ইনফিনিটিভে হচ্ছে 0 আর অ্যাটমিক রেডিয়াসের মধ্যে যখন নিয়ে আসবো তখন এনার্জি রিলিজ করে, অর্থাৎ এটা তোমার স্টেবিলিটিকে বোঝায়। সো আমি যদি 1/7 মাইনাস 1/1 করি তাহলে ওইটা নেগেটিভ, পুরোটাই নেগেটিভ আসছে, সেই জন্য এনার্জি পজিটিভ হয়ে যাবে এখানে। সো এখানে তাহলে তোমার ফাইনালি ওটাই লিখছি, দেখো 2.18 ইন্টু 10⁻18, আর এখানে মাইনাস, আর জেড স্কোয়ার তো হাইড্রোজেন, তাহলে এখানে 1 স্কোয়ার হয়ে গেছে, আর এখানে দেখো 7 স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার, তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস, ওভারঅল হচ্ছে প্লাস হয়ে গেল। তাহলে 2.18 ইন্টু 10⁻18 ইন্টু এখানে কত আসছে দেখো 749, আর এখানে হচ্ছে 149 মানে হচ্ছে 48 বাই হচ্ছে 49, তাহলে 48/49 কি মানে একের থেকে খুব মানে একের থেকে একটু কম, তাহলে ফাইনালি এখানে তোমার হচ্ছে কি আসবে, এটা এই মোটামুটি 2.13 ইন্টু তোমার হচ্ছে 10⁻18 এখানে হয়ে যাবে। ওকে, এটা তোমার হচ্ছে এনার্জি বেরিয়ে গেল। এবার তোমাকে বলেছে এই এনার্জিটা দিয়ে আমি কপারকে কি করতে পারি, আয়োনাইজ করতে পারি। তাহলে বলো কপারকে যদি তুমি আয়োনাইজ করতে পারো আর তার কাইনেটিক এনার্জি, তাহলে এবার কি ল, ফটো ইলেকট্রিভ যে আমরা পড়েছি ইকুয়েশন, তাহলে এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ জিরো প্লাস হাফ এম ভি স্কোয়ার, আর এইচ নিউ জিরোকেই আমরা কি বলি, এইচ নিউ জিরোকেই বলি ওয়ার্ক ফাংশন। তাহলে এইচ নিউ মানে কি, এই এনার্জিটার কথাই বলা আছে এইচ নিউ, এই এনার্জিটাই আমি দিয়ে কপারকে আয়োনাইজ করছি। তাহলে এখানে এইচ নিউ এর জায়গায় হয়ে গেল 2.13 ইন্টু 10⁻18 ইকুয়ালস টু তোমার এখানে তোমাকে দেখো দেয়াই আছে ওয়ার্ক ফাংশন ইকুয়ালস টু বলে দেওয়া আছে 7.44 ইন্টু 10⁻19, আর তোমাকে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ কাইনেটিক এনার্জি জানতে চেয়েছে। কাইনেটিক এনার্জি মানে কি হাফ এম ভি স্কোয়ার, তাহলে এই দুটো যদি তুমি মাইনাস করো তাহলে তোমার হচ্ছে কত চলে আসছে 13.9 ইন্টু 10⁻19। ওকে, তাহলে দেখো কারেক্ট আনসার কি হয়ে যাবে 7 থেকে 1, তাহলে এ হবে না, ডি হবে না, 7 থেকে 1, 7 থেকে 1, তারপরে 2.13 আর এখানে 13.9, তাহলে অপশান সি হয়ে যাবে আমার এখানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22তে দেখো তোমাকে দেয়া আছে দ্য ফলোয়িং স্টেটমেন্ট কন্টেন দ্য রিলেশনশিপ অফ দ্য রিয়েল গ্যাস ফলোড বাই দ্য ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট। এর ক্ষেত্রেও দেখো তুমি যেটা জানো যে পি প্লাস এন স্কোয়ার এ বাই হচ্ছে ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। ওকে, সো প্রথমের এক্সপ্রেশনে ভি বাই এন আছে, সো এটা তোমার হচ্ছে না। সেকেন্ড এক্সপ্রেশনে দেখো, সেকেন্ড এক্সপ্রেশনে পি ইকুয়ালস টু লেখা আছে, তো পি ইকুয়ালস টু তো তুমি তো লিখতেই পারো, তাহলে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু এন আর টি বাই ভি মাইনাস এন বি, আর এখানে প্লাস আছে তাহলে এইটা যদি এই দিকে আসে তাহলে মাইনাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, তাহলে এইটা এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো এখানেও এনটা হচ্ছে মিসিং, তাহলে এটাও তোমার এখানে নেই। এবার বাকিগুলোর ক্ষেত্রে তো তোমার তো মানে ডেরিভেটিভ করা আছে, তাহলে তো তুমি তো ডেরিভেটিভ তো করতে পারবে। তাহলে পি ইকুয়ালস টু যদি এইটা হয়ে যায় তাহলে তুমি বলো ডিপি বাই তোমার হচ্ছে ডিভি বলেছে, তাহলে ভি এর রেসপেক্টে করো, কিন্তু এখানে এন থেকে যাবে। দেখো এখানেও তোমার হচ্ছে এনটা থেকে যাবে, এখানেও তোমার হচ্ছে এন থেকে যাবে। সো এর জন্য তোমার এখানেও কোনো এন দেওয়া নেই, দেখো এখানেও কোনো এন দেওয়া নেই, কারণ এন তো কনস্ট্যান্ট। তুমি যদি এখানে ডেরিভেটিভ করো এটার তাহলে কি আসছে দেখো এখানে এন আর টি এখানে কনস্ট্যান্ট চলে আসলো, তাহলে ডি বাই ডিভি তোমার 1/ভি মাইনাস এনভি, আর এনভি হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে তোমার হচ্ছে মাইনাস ডি বাই হচ্ছে ডিভি, আর এখানে এন স্কোয়ার এ বাই হচ্ছে ভি স্কোয়ার, তাহলে এন স্কোয়ার এও এখানে কনস্ট্যান্ট, তাহলে এখানে এন আর টি, আর এটার তোমার হচ্ছে কি হয়ে যাবে, এটা তো টু দি পাওয়ার -1 হয়ে গেল ভি মাইনাস এন বি, তাহলে -1 আর হচ্ছে -1, তাহলে -2, তাহলে দেখো এখানে এন স্কোয়ার হয়ে গেল, আর ভি এখানে যখন আবার ডেরিভেটিভ করবে ডি ইন্টু ভি মাইনাস এন বি, তাহলে এখানে ডিভি 1 হয়ে গেল, আর এন বি তো 0, তার মানে হচ্ছে তোমার হচ্ছে এটা স্কোয়ার হয়ে গেল, তাহলে এনটা এখানে থাকবে, কিন্তু দেখো এখানেও এন দেয়া নেই, এখানেও এন দেয়া নেই। ওকে, সো তুমি এটা নিজে একবার ট্রাই করো, দেখো যদি মেলে সেক্ষেত্রে আমাকে বলো। ওকে, সো তুমি ডেরিভেটিভ করতে পারো ডিপি বাই ডিভি, আর তোমার হচ্ছে ডবল ডেরিভেটিভও হচ্ছে করে একবার হচ্ছে চেক করো। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 23।
কোশ্চেন নাম্বার 23 ক্ষেত্রে বলা আছে নাইট্রোজেন অক্সাইড NO2 is one of a numbers of the oxides of the nitrogen found in our atmosphere. It can dimerize to give N2O4. তাহলে এটা ডাইমারাইজ হচ্ছে এই অনুযায়ী। এবার বলেছে দ্য ডিসোসিয়েশনস অফ N2O4 টু গিভ NO2 ইজ এ ফার্স্ট অর্ডার রিয়েকশানস, অর্থাৎ এর যে অপোজিটটা মানে এখানে তুমি বলতে পারো আরবি, অর্থাৎ তোমার হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড, তার যে তোমার হচ্ছে অর্ডার সেইটা বলেছে ফার্স্ট অর্ডার, যার স্পেসিফিক রেট কনস্ট্যান্ট, যার কেবি দিয়ে দিয়েছে তোমার হচ্ছে কত 5.3 ইন্টু 10⁴ হচ্ছে 4, ওকে 10⁴ সেকেন্ড ইনভার্স অ্যাট এত। তোমার স্টার্টিং উইথ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশনস অফ 0.1, তাহলে এটা 0.1 NO2 নিয়ে স্টার্ট করেছি। অ্যাট ইকুইলিব্রিয়াম বিটুইন দ্য টু মলিকুল ইজ এস্টাবলিশ উইথ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 1.8 ইন্টু 10⁻², হুইচ স্টেটমেন্ট অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট। তাহলে প্রথমে তোমাকে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেয়া আছে, তাহলে তুমি যদি দেখো এখানে দেখো কি দেয়া আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য অ্যাবাভ রিঅ্যাকশনস ইজ আনচেঞ্জ। তাহলে টেম্পারেচার যদি আমি বাড়াই সেক্ষেত্রে তোমার হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি আনচেঞ্জ থাকবে না, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টেম্পারেচারের উপর হচ্ছে ডিপেন্ডেন্ট। সো নেক্সট হচ্ছে দ্য স্পেসিফিক রেট কনস্ট্যান্ট ফর দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনস আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। স্পেসিফিক রেট কনস্ট্যান্ট মানে কি, যেটা আমরা হচ্ছে তোমার হচ্ছে রেট কনস্ট্যান্টের কথা বলছি, তাহলে রেট কনস্ট্যান্ট সেটাও টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। নেক্সট স্পেসিফিক রেট কনস্ট্যান্ট ফর NO2 টু N2O4, অর্থাৎ তোমাকে NO2 টু N2O4 মানে এখানে আর অফ ফরওয়ার্ড, তাহলে আর অফ ফরওয়ার্ডের স্পেসিফিক রেট কনস্ট্যান্ট বলেছে এত অ্যাট 298K, আর একটা হাফ লাইফ অফ ডিসোসিয়েশনস অফ N2, তাহলে হাফ লাইফ বের করে নিতে পারো। তাহলে টি হাফ মানে কি 0.693 বাই হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশানের কত দেওয়া আছে 5.3 ইন্টু 10⁻⁴। তাহলে এর ক্ষেত্রে তোমার হচ্ছে কত চলে আসছে না, তুমি যদি টি হাফ দেখো তাহলে এখানে আসছে 1.3 ইন্টু 10⁻⁵, 10⁻⁵, কিন্তু এখানে দেখো এটা 10 এটা দেয়া নেই, সো ডি হচ্ছে হবে না। এবার এর ক্ষেত্রে স্পেসিফিক রেট কনস্ট্যান্ট ফর NO2 টু N2O4, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশানে মানে NO2 টু N2O4 মানে ফরওয়ার্ড রিঅ্যাকশান, তাহলে এখানে যদি তুমি বলো যে রেট কনস্ট্যান্ট তার মানে কি হবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে তোমার হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড বাই হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড, তাহলে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড কি হয়ে যাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন্টু ব্যাকওয়ার্ড হয়ে যাবে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমাকে কত দেওয়া আছে, এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া আছে 1.8 ইন্টু 10² ইন্টু এবার ব্যাকওয়ার্ড কত দেওয়া আছে 5.3 ইন্টু 10⁴, তাহলে দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে তোমার হচ্ছে কত চলে আসছে 9.4, ওই 9.4 ইন্টু 10⁻⁶, ওকে 9.4 মোটামুটি ইন্টু 10⁻⁶ তোমার হচ্ছে 6, ওকে। সো সুতরাং তোমার হচ্ছে কি না অপশান সি হয়ে যাচ্ছে তোমার এখানে তোমার হচ্ছে কারেক্ট আনসার, ওকে। এবার অপোজিটের ক্ষেত্রে রেট তো বলে দেওয়া নেই, সেই জন্য ইউনিট এখানে দেখো যেটা তোমার হচ্ছে দেওয়া আছে সেটা তোমার হচ্ছে অ্যাজ এ ফার্স্ট মানে যে ইউনিটে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা এখানে ইউজ করব, ওকে। এখানে তো ফার্স্ট মানে বলে দেওয়া আছে ডিসোসিয়েশনটা শুধু খালি ফার্স্ট অর্ডার, মানে ফরমেশনটা বা NO2 থেকে N2O4 সেটা কি সেটা তোমার হচ্ছে এখানে বলে দেওয়া নেই, ওকে। নেক্সট এরপরে দেখো কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24-এ বলেছে এ গ্যালভানিক সেল উইথ কপার 1 কপার 2 ইজ ডিজাইন এক, তোমাকে সেল বলে দিয়েছে Cu1/CuSO4 আর হচ্ছে Cu2। The electromotive force E for the above cell was expressed E equals to right minus হচ্ছে left, where you তোমার হচ্ছে phi right and the phi left are belongs to রাইট মাইনাস হচ্ছে লেফট ইলেকট্রন পোটেন্সিয়াল, মানে ক্যাথোড মাইনাস অ্যানোড বলে দিয়েছে। বলেছে হোয়াট ইজ দ্য ই ভ্যালু ফর দ্য সেল অ্যান্ড হোয়াই। এবার এই যে রিঅ্যাকশানটা, এই রিঅ্যাকশানের ক্ষেত্রে যেহেতু ই রাইট মাইনাস ই লেফট, সেক্ষেত্রে এটার ক্ষেত্রে তুমি দেখো কমন তোমার হচ্ছে মানে একটা হচ্ছে কমন তুমি CuSO4 নিয়েছো, নিয়ে এখানে কপারের ইলেকট্রোড এখানে কপারের ইলেকট্রোড, অর্থাৎ এটা একটা কনসেন্ট্রেশন সেলের হচ্ছে এক্সাম্পল। এবার এই সেল হচ্ছে একটা স্পন্টেনিয়াস সেল, তাহলে স্পন্টেনিয়াস সেলের জন্য তুমি কি জানো ইকে তোমার কি হতে হয় > 0 হতে হয়। কারণ কি, কারণ ∆G = -NFE সেল,
ই নট সেল তোমার ডেল জি নট সেল ইকুয়ালস টু, তাহলে এখানে তো মাইনাস অলরেডি রয়েছে, তাহলে ই নট সেলকে তোমাকে কি হতে হয়, গ্রেটার দ্যান জিরো হতে হয়। আর ডেল জি তখন কি হয়ে যায়, ফ্রি এনার্জি চেঞ্জ তখন হচ্ছে নেগেটিভ হয়ে যায়। তাহলে তোমার হচ্ছে অপশান সিতে দেখো ই সেল তোমার হচ্ছে গ্রেটার দ্যান জিরো অ্যান্ড নেগেটিভ ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে তোমার হচ্ছে এটা কি না ফ্রি এনার্জি চেঞ্জে নেগেটিভ হবে, সো নেগেটিভ ফ্রি এনার্জি চেঞ্জ, তাহলে অপশান সি হয়ে যাবে এর ক্ষেত্রে কি কারেক্ট আনসার। আর নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25-এ দেখো ইন দ্য ফলোয়িং টু টেবিল এ অ্যান্ড বি সাম এক্সপেরিমেন্ট অ্যান্ড থিওরিটিক্যাল কনসেপ্ট আর গিভেন। তোমাকে এই দুটোর মধ্যে ম্যাচ করাতে হবে। প্রথমে দিয়েছে আনসার্টেনটি প্রিন্সিপাল, ফটো ইলেকট্রিক এফেক্ট, এক্স রে ডিফ্রেকশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড তোমার হচ্ছে এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে তুমি বলো এক্স রে ডিফ্রেকশন, এখানে যে অর্ডার দেয়া আছে ইলেকট্রন ইন অরবিট ইনক্লুডস দ্য স্পিন অফ ইলেকট্রন, ডিলোকালাইজ ইলেকট্রন, নেক্সট হচ্ছে কর্পাস তোমার হচ্ছে কর্পিউস্কুলার, ওকে, নেচার অফ দ্য লাইট, মানে এটা তোমার হচ্ছে কি নেচার, তুমি তো জানো যে এইটা অ্যাকচুয়াল হচ্ছে তোমার হচ্ছে লাইট যে ছোট ছোট তোমার হচ্ছে যে ডিসক্রিট পার্টিকেল দিয়ে যে তৈরি, অর্থাৎ লাইটের হচ্ছে পার্টিকেল নেচারকে আমরা এখানে হচ্ছে ব্যাখ্যা করি। এখানে লাইটের হচ্ছে পার্টিকেল নেচারকে আমরা এখানে ব্যাখ্যা করি, যে এটা বলা আছে কি না লাইট ইজ মেড দ্য পার্টিকেলস অফ দ্য মেড অফ স্মল পার্টিকেল দ্যাট ইজ কল দ্য কর্পাসকুলার। সেটাই তোমার হচ্ছে কি না লাইটের হচ্ছে তোমার হচ্ছে পার্টিকেল নেচারকে ডিফাইন করে। আর বাকি তোমার হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার অ্যানালিসিস, তাহলে ক্রিস্টাল স্ট্রাকচার অ্যানালিসিস করি আমরা হচ্ছে এক্স রে ডিফ্রেকশন দিয়ে। নেক্সট ফটো ইলেকট্রিক এফেক্ট, এটা আমরা জানি যে তোমার হচ্ছে কি পার্টিকেল নেচারকে হচ্ছে ডিফাইন করে। তাহলে দেখো প্রথমে A4-এর সাথে তোমার হচ্ছে কি B5, A4 A3 হচ্ছে B5 আর A2 হচ্ছে B4, ওকে। নেক্সট এরপরে দেখো এরপরে যেটা তোমাকে এরপরে দেখো এর অ্যাঙ্গুলার তোমার হচ্ছে মোমেন্টাম অফ কোয়ান্টাইজেশনস আর এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপালে তুমি কি বলতে পারো না পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপালে স্পিন কোয়ান্টাম নাম্বারও এখানে তোমার হচ্ছে ইনভলভ থাকে, যে দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যা কখনোই তোমার হচ্ছে সেম হতে পারে না। তাহলে তুমি কি বলতে পারো A5 তোমার যাচ্ছে B2-র সাথে। আর নেক্সট হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল আর হচ্ছে তোমার হচ্ছে অ্যাঙ্গুলার মুভমেন্ট কোয়ান্টাইজেশান। তাহলে অ্যাঙ্গুলার মুভমেন্ট কোয়ান্টাইজেশান যেটা আমরা জানি যে ইলেকট্রনস ইন অরবিট ইলেকট্রন যে অরবিটে তোমার হচ্ছে রিভলভ হয় তার ক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার মুভমেন্টাম হচ্ছে বের করি, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে 1। আর বাকি তোমার হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল যেটা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কনসিডার করি। সো সুতরাং তাহলে এই অনুযায়ী তুমি যদি দেখো তাহলে তোমার কারেক্ট আনসার হয়ে গেল কি অপশান হচ্ছে সি, A2-র সাথে যাচ্ছে তোমার হচ্ছে কি না হচ্ছে B4, A3-র সাথে যাচ্ছে B5 আর A5-এর সাথে যাচ্ছে B2, ওকে। সো তাহলে সি হয়ে গেল কারেক্ট আনসার, ওকে। সো এই হচ্ছে তোমার টোটাল কমপ্লিট হচ্ছে পেপার। সো নিজে হচ্ছে দেখো ভালো করে, নিজেও হচ্ছে একবার ট্রাই করো, যদি কোনো জায়গায় প্রবলেম হয় দেন আবার হচ্ছে ভিডিও হচ্ছে ওই জায়গাতে হচ্ছে দেখো, ওকে। সো থ্যাংক ইউ।